মেধা লালন করে ভবিষ্যতে চ্যালেঞ্জ মোকাবেলা করতে চায় সরকার, বললেন প্রধানমন্ত্রী। কোরবানির পশুবাহী যানবাহনে চাঁদাবাজির অভিযোগ পেলেই ব্যবস্থা, হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর। এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি খতিয়ে দেখবে সরকার, জানালেন তথ্য উপদেষ্টা। আসসালামু আলাইকুম। পুষ্টি চা নিবেদিত বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি শেখ তাসফিয়া করিম। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। একাডেমিক শিক্ষার পাশাপাশি কারিকুলামে মনোযোগ দেয়া হয় না বলে বিশ্ববিদ্যালয়গুলো থেকে লাখ লাখ শিক্ষার্থী বের হয়েও বেশিরভাগ বেকার থাকে, এমনটাই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জানান, মেধা পাচার রোধ করে মেধা লালন করে ভবিষ্যতে চ্যালেঞ্জ মোকাবেলা করতে চায় সরকার। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে এক কর্মশালায় তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী আরও বলেন, শুধু পুঁথিগত শিক্ষায় নয়, উদ্ভাবনী বিষয়ে মনোযোগ না দিলে টিকে থাকা কষ্টকর হবে। বিশ্ববিদ্যালয়গুলোর অবস্থান এখনও প্রত্যাশিত জায়গায় পৌঁছায়নি বলেও জানান প্রধানমন্ত্রী। এ সময় উচ্চশিক্ষাকে সময় উপযোগী করতে ইন্টার্নশিপ সহ সরকারের নানা উদ্যোগের কথা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেন, জনগণের কাছে এই সরকার দায়বদ্ধ। উচ্চশিক্ষা ব্যবস্থাকে সময়োপযোগী করতে বর্তমান সরকার অ্যাপ্রেন্টিসশিপ, ইন্টার্নশিপ এবং ইন্ডাস্ট্রি একাডেমি এটার সহযোগিতা বাড়ানোর জন্য চেষ্টা বা উদ্যোগ গ্রহণ করছে। প্রাথমিকভাবে বিভাগীয় শহরগুলোতে অবস্থিত বিশ্ববিদ্যালয়ের সঙ্গে স্থানীয় শিক্ষা ও ব্যবসা প্রতিষ্ঠানের সম্পর্ক স্থাপন করার এই কার্যক্রম শুরু করার উদ্যোগ সরকার নিচ্ছে, যার ফলে আমরা মনে করি শিক্ষার্থীগণ পুঁথিগত বিদ্যা অর্জনের পাশাপাশি হাতে কলমে শিক্ষা লাভ করে শিক্ষার্থী অবস্থাতেই কর্মদক্ষতা অর্জন করতে সক্ষম হবেন। ফলে শিক্ষা জীবন শেষে সম্ভবত তাকে আর বেকার থাকতে হবে না। কোরবানির পশুবাহী যানবাহনে চাঁদাবাজির অভিযোগ পেলেই ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। তিনি বলেন, কোরবানিকে ঘিরে চাঁদাবাজির তথ্য সরকারের কাছে রয়েছে। এগুলো বন্ধে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ কঠোর অবস্থানে থাকবে। আজ সচিবালয়ে পবিত্র ঈদুল আজহার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আয়োজিত এক বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা জানান। বৈঠকে ঈদের সার্বিক নিরাপত্তা ও পশুর হাটের ব্যবস্থাপনা নিয়ে আলোচনা হয়। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ঈদুল আজহার আগের এবং পরের 7 দিন পুলিশ হেডকোয়ার্টারে বিশেষ মনিটরিং সেল কাজ করবে। পশুর হাটের সংখ্যা উল্লেখ করে তিনি জানান, এবার ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকায় 15টি এবং দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় 11টি পশুর হাট বসবে। কোরবানির পশুবাহী বিভিন্ন যানবাহন এবং নৌযানে চাঁদাবাজি ইতিপূর্বে হয়েছে বলে আমাদের নলেজে আছে বিগত সময়গুলোতে। যাতে সেই চাঁদাবাজিগুলো বন্ধ করা যায় সেজন্য আমরা একটা হটলাইন নাম্বার এখানে দেয়া হয়েছে, নৌপরিবহন মন্ত্রণালয় মনে হয় এটা আপনারা হটলাইন নাম্বারগুলো পাবেন, কোন মন্ত্রণালয় কোন সংস্থা কোন নাম্বারে হটলাইন দিয়েছে। সেখানে আমরা ইনফরমেশন মাফিক আমরা দ্রুত ব্যবস্থা নেব। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থাকবে, ফায়ার সার্ভিসেরও আমরা এখানে একটা হটলাইন দিয়েছি 102। ফায়ার সার্ভিসও তৎপর থাকবে যে কোনো রকমের সড়ক মহাসড়কে শহর এলাকায় যানজট এবং দুর্ঘটনা হ্রাসের জন্য আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব। সেখানে পুলিশের পক্ষ থেকে স্পিড গান ব্যবহার করা হবে, রেকার রাখা হবে। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাতিলের সুযোগ থাকলেও সে পথে হাঁটবে না সরকার, বরং চুক্তিটি পর্যালোচনা করে বিভিন্ন শর্ত পরিবর্তন করা যায় কিনা তা খতিয়ে দেখবে সরকার। সকালে সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি জানাতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা জানান প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান। বলেন, চুক্তিটি পর্যালোচনা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন তিনি। সব সেক্টরের বিশেষজ্ঞ এবং
এই সম্পর্কিত মন্ত্রণালয়গুলোর সঙ্গে বসে চুক্তিটি মূল্যায়ন করবে সরকার। ব্রিফিংয়ে হাম পরিস্থিতি নিয়ে তিনি জানান, হামের টিকা কেনায় গাফিলতি তদন্তে রাষ্ট্রীয় ব্যক্তি, প্রতিষ্ঠান এবং আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সমন্বয়ে কমিটি গঠন করা হচ্ছে। যদি তদন্তে খুব বাজে ধরনের গাফিলতি পাওয়া যায় তাহলে শাস্তির সুপারিশ অবশ্যই বাস্তবায়ন করা হবে বলে জানান তথ্য উপদেষ্টা। মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আমি ইস্যুতে কথা বলেছি। আমরা সরকারের মধ্যেও আমরা এই চুক্তিটা নিয়ে কিছু পর্যালোচনা এবং চুক্তি এটা খুবই শক্তিশালী চুক্তি এবং এটা বাতিল করে দেওয়ার ইম্প্যাক্ট কি হতে পারে নিশ্চয়ই আমরা বুঝতে পারি, বা কোন প্রেক্ষাপটে এই চুক্তিটা স্বাক্ষরিত হয়েছে সেটাও আমরা বুঝতে পারি। কিন্তু ওই যে বললাম, ওই সুযোগটা তো আমরা নিতে পারি যে এই চুক্তি রিকনসিডার করা কিছু কিছু জায়গায়, যে যে জায়গাগুলোকে আমরা বেশি সমস্যাজনক মনে করি, রাষ্ট্রের জন্য ক্ষতিকর মনে করি, হতে পারে মনে করছি, সেগুলো নিয়ে আমরা আগে আমাদের প্রাথমিক বিবেচনা করব এবং আমি আশা করি যে আমরা সেই রকম একটা নেগোসিয়েশনে তাদের সাথে যেতে চাই। বাতিল করাটা বাইলেটারাল সম্পর্ক বা রেসিপ্রোকাল ট্যারিফের যে সংকট আছে সেটা আবার চলে আসার সম্ভাবনা আছে। আর্থিক খাত সহ সংশ্লিষ্ট অর্থনৈতিক সেক্টরে কোনো ধরনের রাজনৈতিক হস্তক্ষেপ থাকবে না বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। আজ হোটেল রেডিসন ব্লুতে আয়োজিত বাংলাদেশ স্টার্টআপ ইনভেস্টমেন্ট কোম্পানির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা জানান। বলেন, সরকারের কোনো রাজনৈতিক নিয়োগ বা প্রভাব এখানে কাজ করবে না। এটি হবে শতভাগ পেশাদার প্রতিষ্ঠান। বাংলাদেশ স্টার্টআপ ইনভেস্টমেন্ট কোম্পানি যে পরিমাণ মূলধন নিয়ে যাত্রা শুরু করেছে, ভবিষ্যতে তা আরও বৃদ্ধি পাবে। এটি কেবল একটি বিনিয়োগ প্রতিষ্ঠান নয়, বরং দেশের সামগ্রিক স্টার্টআপ ইকোসিস্টেমকে দৃশ্যমান করার একটি প্ল্যাটফর্ম। বিএসআইসি এর চেয়ারম্যান মাসরুর আরিফিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোহাম্মদ মুস্তাকুর রহমান, বিএবি চেয়ারম্যান আব্দুল হাই সরকার। কোনো ধরনের রাজনৈতিক অ্যাপয়েন্টমেন্ট হবে না। I can assure you, this is not a political statement. I am saying this is the decision of the party, this is the decision of the government, this is the decision of the Prime Minister of Bangladesh. So no political interference in financial sector. We are shortly forming Bangladesh Securities and Exchange Commission, completely non-political, and everything, all other banking sector যত appointment হবে পুরোপুরি প্রফেশনালি করতে। জুলাইয়ের শেষ বা 1 আগস্টের মধ্যে জুলাই স্মৃতি জাদুঘর সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায়চৌধুরী। আজ জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি কথা জানান। পরিদর্শনকালে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল সহ অনেকে উপস্থিত ছিলেন। পরে তারা জাদুঘরের বিভিন্ন গুরুত্বপূর্ণ অংশ ঘুরে দেখেন। কাজটা সম্পন্ন হলেই আমরা আশা করছি আগামী জুলাই মাসের শেষের দিকে অথবা অগস্টের 1 তারিখে আমরা এই জাদুঘর ওপেন করব এবং সেটা মাননীয় প্রধানমন্ত্রী একটা সময় নির্ধারণ করে দেবেন। তার নির্ধারিত সময় অনুযায়ী তাকে দিয়ে আমরা জাদুঘরটা ওপেন করব। এবার পুষ্টি চিনি গুঁড়া চাল নিবেদিত জেলা সংবাদ। দীর্ঘ 17 বছর ফ্যাসিস্ট সরকার দেশীয় সম্পদকে অবহেলা করে আমদানি নির্ভরতার ব্যবস্থা করেছিল বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। দুপুরে দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনি মিলনায়তনে স্থানীয় সংসদ সদস্য, কয়লা খনি, তাপবিদ্যুৎ কেন্দ্র এবং মধ্যপাড়া পাথর খনির কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন। এ সময় বড়পুকুরিয়ার তাপবিদ্যুৎ কেন্দ্র কেন পুরোপুরি উৎপাদনে যেতে পারছে না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, গত 17 বছরে ফ্যাসিস্ট সরকারের আমলে এটি হয়েছে, তবে বর্তমান সরকার চেষ্টা করছে 3টি একসঙ্গে চালানোর জন্য। এ সময় সমাজ কল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী AZM জাহিদ হোসেন, বিদ্যুৎ জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সহ অনেকে উপস্থিত ছিলেন। সড়কপথের তুলনায় নৌপথে দুর্ঘটনা কম হলেও চালকদের অসাবধানতা ও ফিটনেসবিহীন নৌযান চলাচলের কারণে দুর্ঘটনা ঘটছে। নৌযান চালক, মালিক ও যাত্রীরা সচেতন হলে এসব দুর্ঘটনা অনেকাংশেই রোধ করা সম্ভব বলে জানিয়েছেন পায়রা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মাসুদ ইকবাল।
সকালে পটুয়াখালীর কলাপাড়ায় পায়রা বন্দর কর্তৃপক্ষের সেমিনার কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। প্রধান অতিথির বক্তব্যে মাসুদ ইকবাল বলেন, নৌপথ নিরাপদ রাখতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল হতে হবে। বিশেষ করে ফিটনেসবিহীন নৌযান বন্ধ এবং নিরাপত্তা বিধি মেনে চলার উপর গুরুত্ব আরোপ করেন তিনি। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পায়রা বন্দর কর্তৃপক্ষের হারবার অ্যান্ড মেরিন সদস্য কমডোর মোহাম্মদ জামাল উদ্দিন চৌধুরী। অনুষ্ঠানে কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউসার হামিদ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। সুধীবৃন্দ, নৌ নিরাপত্তা শুধু একটি প্রশাসনিক বিষয় নয়, এটি মানব জীবনের নিরাপত্তা, জাতীয় সম্পদের নিরাপত্তা এবং অর্থনৈতিক অগ্রগতির সাথে সরাসরি সম্পর্কিত। তাই নৌপথকে নিরাপদ রাখা আমাদের সম্মিলিত দায়িত্ব এবং এই দায়িত্ববোধ থেকে পায়রা বন্দর কর্তৃপক্ষ বন্দর এলাকায় নিরাপদ ও সুশৃঙ্খল নৌ চলাচল নিশ্চিত করার জন্য কাজ করে যাচ্ছে। চরাঞ্চলে স্বাস্থ্য ব্যবস্থা নিশ্চিত করতে হাসপাতাল গড়ে তোলা হবে বলে জানিয়েছেন মৎস্য প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। বিকেলে জেলা পরিষদের হলরুমে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা জানান। বলেন, চরাঞ্চলে মানুষের চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত করার জন্য ইতিমধ্যে স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে কথা বলা হয়েছে, যাতে করে চরাঞ্চলের মানুষের জন্য একটি হাসপাতাল গড়ে তোলা যায়। এ সময় প্রতিমন্ত্রী মাদকের বিষয়ে বলেন, ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করে দিচ্ছে মাদক। জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এস.এম. ওবায়দুল হক নাসিরের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা শামসুন নাহার স্বপ্না, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক শানু এবং সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী উপস্থিত ছিলেন। শিক্ষা প্রতিষ্ঠানের দায়িত্ব পালন করেন, প্রতিষ্ঠানের দায়িত্ব পালন করেন, আপনাদের সাথে মানুষের কথা হয়। কাজে এই ব্যাপারে স্কুল কলেজগুলিতে যদি এবং মাদ্রাসাগুলিতে এবং মসজিদেও যদি ইমাম সাহেবরা এই ব্যাপারে ব্রিফ করেন যে মাদক থেকে দূরে থাকতে হবে, কারণ মাদক ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করে দিচ্ছে। প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ডক্টর জিয়াউদ্দিন হায়দার বলেছেন, প্রতিবন্ধী শিশুদের শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষায় সীমাবদ্ধ রাখলে চলবে না, তাদের দক্ষ মানব সম্পদ হিসেবে গড়ে তুলতে কারিগরি ও জীবনমুখী প্রশিক্ষণের সুযোগ নিশ্চিত করতে হবে। তাহলেই তারা সমাজ ও রাষ্ট্রের বোঝা নয়, সম্পদে পরিণত হবে। সকালে ঝালকাঠিতে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ডক্টর জিয়াউদ্দিন হায়দার বলেন, বর্তমান সরকার প্রতিবন্ধী ব্যক্তিদের শিক্ষা, চিকিৎসা, ভাতা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে। জানান, বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের প্রতি নেতিবাচক দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে। এ সময় তাদের মেধা ও সক্ষমতা বিকাশে পরিবার, শিক্ষক এবং সমাজের সবাইকে আন্তরিক হওয়ার তাগিদ দেন তিনি। এবার পুষ্টি নিবেদিত আন্তর্জাতিক প্রসঙ্গ। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযানে গোপনে অংশ নিয়েছিল সংযুক্ত আরব আমিরাত। এমনটাই দাবি করেছে মার্কিন সংবাদ মাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল ও ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল। প্রতিবেদনে বলা হয়, গত এপ্রিলে পারস্য উপসাগরে ইরানের লাভান দ্বীপের একটি তেল শোধনাগারে হামলা চালায় আমিরাত। সংবাদ মাধ্যমটি বলছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প যুদ্ধবিরতির ঘোষণা দেওয়ার পরই এই হামলা চালানো হয়। তবে হামলাটি যুদ্ধবিরতির আগে নাকি পরে হয়েছিল তা স্পষ্ট করেনি সংবাদ মাধ্যমটি। আর মার্কিন সংবাদ মাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল বলছে, উপসাগরীয় অন্য দেশগুলো সরাসরি যুদ্ধে অংশ নিতে অস্বীকৃতি জানালেও আমিরাতের সম্পৃক্ততাকে ইতিবাচকভাবে দেখেছিল ওয়াশিংটন। তবে আনুষ্ঠানিকভাবে এই হামলার কথা স্বীকার করেনি আবুধাবি। যাচ্ছি পুষ্টি ড্রিঙ্কিং ওয়াটার নিবেদিত খেলার সংবাদে। টেস্ট ক্রিকেটের মজা বোধ হয় এমনই হয়। 4 দিন ধরে খেলা চলবে, কখনো মনে হবে এ দল এগিয়ে, কখনো ও দল। পঞ্চম বা শেষ দিনের শেষ সেশনে থাকবে ভেলকি। একটি রোমাঞ্চকর ম্যাচ যেমন হয় আর কি। বাংলাদেশ পাকিস্তান মিরপুর টেস্টও তেমনই রোমাঞ্চ ছড়িয়ে শেষ হলো। ফলাফল, দেশের মাটিতে প্রথমবারের মতো পাকিস্তানের বিপক্ষে টেস্ট জিতল টাইগাররা। চা বিরতিতে মনে হচ্ছিল ম্যাচটি বোধহয় ড্রয়ের দিকেই যাচ্ছে।
কখনো মনে হচ্ছিল সৌদ, শাকিল আর রিজওয়ান বোধহয় লক্ষ্যে পৌঁছেও যেতে পারে, কিন্তু পারফেক্ট টেস্টের উদাহরণ হয়ে থাকবে যে ম্যাচ, সেটি তো এত সহজে অনুমান করা যাবে না। শেষে এসে পেসার নাহিদ রানার এক চোখ ধাঁধানো স্পেল গুড়িয়ে দিল পাকিস্তানের ড্রয়ের স্বপ্ন। তার বোলিং গতির কাছে একের পর এক পাকিস্তান ব্যাটার পরাজয় মানলেন। মাত্র 163 রান নিয়ে প্যাভিলিয়নের পথ ধরল স্বাগতিকরা। এতেই 104 রানের বড় ব্যবধানে ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে প্রথমবারের মতো ম্যাচ জিতল বাংলাদেশ। 2026-এর বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন ব্রাজিলের বিস্ময় বালক এস্তেভাও উইলিয়ান। সোমবার ব্রাজিলের কোচ কার্লো আনচেলোত্তি ফিফার কাছে জমা দেয়া 55 সদস্যের প্রাথমিক দলে চেলসির এই ফরওয়ার্ডের নাম রাখেননি। তবে এই বিস্তৃত স্কোয়াডে জায়গা পেয়ে বিশ্বকাপে খেলার আশা আপাতত বাঁচিয়ে রাখলেন নেইমার জুনিয়র। গত 18 এপ্রিল ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে প্রিমিয়ার লিগ ম্যাচে 1-0 গোলে হারের সময় ডান উরুর মাংসপেশিতে চোট পাওয়ার পর থেকেই বিশ্বকাপে তার খেলা নিয়ে বড় ধরনের শঙ্কা তৈরি হয়। ব্রাজিল ও চেলসির মেডিকেল স্টাফ কেউই সময় মতো শতভাগ সুস্থ হয়ে ওঠার নিশ্চয়তা দিতে না পারায় বিশ্বকাপ দৌড়ে টিকলেন না তিনি। এদিকে স্কোয়াডে জায়গা পেয়ে চতুর্থ বিশ্বকাপ খেলার লক্ষ্যে বড় এক ধাপ এগিয়েছেন 34 বছর বয়সী নেইমার। ব্রাজিলের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা নেইমার জাতীয় দলের হয়ে 79 গোল করেছেন। তবে জুনে আনচেলোত্তির দায়িত্ব নেওয়ার পর থেকে প্রতিটি চূড়ান্ত স্কোয়াড থেকেই বাদ পড়েছিলেন নেইমার। পুষ্টি চা নিবেদিত বিজয় রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। মেধা লালন করে ভবিষ্যতে চ্যালেঞ্জ মোকাবেলা করতে যায় সরকার, বললেন প্রধানমন্ত্রী। কোরবানির পশুবাহী যানবাহনে চাঁদাবাজির অভিযোগ পেলেই ব্যবস্থা, হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর। এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি খতিয়ে দেখবে সরকার, জানালেন তথ্য উপদেষ্টা। বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি শেখ তাসফিয়া করিম আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আগামীকাল একই সময়ে নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে। এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/BijayTVOfficial এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/BijayTVLimited। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।